এখানে যে বিভিন্ন সার্কাস হচ্ছে নিউ ইয়র্কে, হ্যাঁ, বিভিন্ন খুব এন্টারটেইনিং ব্যাপার স্যাপার ঘটছে, মারামারি, হুলস্থুল, এটা কিন্তু অন্য কোনো দেশের লোকরা কিন্তু এই কাজ করে না। পাকিস্তানিরা করে না, ভারতীয়রা করে না, মায়ানমার করে না, শ্রীলঙ্কা করে না, ইউরোপের কোনো কান্ট্রি করে না, আফ্রিকার কোনো কান্ট্রি করে না। ইজিপ্ট ইজিপ্ট টার্কি কারো লোক নিউ ইয়র্কে মানে দফায় দফায় মারামারি, হ্যাঁ, এবং অ্যারেস্ট, এগুলো কিন্তু অন্য কোনো দেশের জন্য নেই। আমি এর একটা কারণ খোঁজার চেষ্টা করছি। আমার যেন মনে হয় যে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে যারা আছে, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এসিমিলেট করতে পারেনি। তাদের মন পড়ে আছে বাংলাদেশে, কাজে এই জন্য তারা ওই বাংলাদেশেরটাই সবসময় চিন্তা করে। এবং ওখানকার যে সংস্কৃতিতে যে একটু মারামারি আছে, হুম। তারপরে মানে গোলমাল আছে, ওটাকেই তারা করছে। এইটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনূসের সফরের, ওনার জন্য নয়, কিন্তু ওভারঅল একটা নেগেটিভ পয়েন্ট। জি। আহ, আমার খুব জানতে ইচ্ছা করে এটি অবশ্য, আমি জানি না স্যার আপনি জানেন কিনা, মানে তারা যে মারামারিটা করছে বা সারাদিন ধরে এরকম করছে, যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবন, সবাই যার যার কাজে প্রচণ্ড ব্যস্ত থাকে, এই কাজগুলো করে বাংলাদেশে যেমন মিছিলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, যারা যায় জানেও না অনেক সময় যে কার মিছিলে যাচ্ছে, কিছু টাকা পয়সা পাচ্ছে বলে যাচ্ছে, এখানে আসলে তাদেরকে ফান্ডিং থাকে, মানে কেন তারা এগুলো করে? নো, নো, এখানে কিন্তু টাকা পয়সা নেই। আমি আপনাকে বলি, আমি একবার লন্ডন থেকে ফিরে আসছি গত বছর। রাত্র 1টা, রাত 1টা, নিউ হুম। ইয়র্কের জেএফকে নামলাম। দেখি হঠাৎ আমাকে রিসিভ করার জন্য বেশ একদল লোক, তারা স্লোগান দিচ্ছে, আমার সঙ্গে আরো একজন ছিল। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এত রাতে, তো মানে জেএফকে তে আসা কিন্তু অনেক খরচের ব্যাপার, নিশ্চয়ই। গাড়ি পার্ক করা অনেক খরচের দরকার, এবং অনেকে কাজ ছেড়ে আসছে। আই ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজ। আমার যেন মনে হয় যে বাংলাদেশি যারা আছে নিউ ইয়র্ক এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে, তাদের কিন্তু আমার যেন মনে হয় মন পড়ে আছে বাংলাদেশে, জি। যাই আমার যা জি, মনে হয়। এই একদম জন্য স্পষ্ট নিজের যে খরচ দিয়ে যেটাকে তারা বিশ্বাস করে, যাকে পছন্দ করে, যাকে অপছন্দ করে, তার একটা দারুণ প্রকাশ জি। ঘটে এই বিভিন্ন তাদের কর্মকাণ্ডে। আমার মনে ডক্টর হয় এতে মুস্তফা কোনো স্যার অর্থ অনেক তারা ধন্যবাদ। পায়। অনেক ধন্যবাদ, মানে অনেক ডেডিকেটেড, অনেক প্যাশনেট মনে হলো তাদেরকে। আমি জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকেও আপনি ইতিবাচক কি দেখলেন, নেতিবাচক বা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কি দেখলেন, একটু সামারি করে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আহ, কয়েকটা জিনিস। এটা হচ্ছে যে এবার 80তম জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠান এটা হয়ে গেল বা হচ্ছে। তো কাজেই এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিশ্বকে শান্তিপূর্ণ রাখবার জন্য জাতিসংঘের কি ভূমিকা, এতদিন করেছে, এখনো কি করছে, এবং সেই প্রেক্ষাপটে গাজায় যে গণহত্যার যে নিষ্ঠুর মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে, এই প্রেক্ষাপটে গাজার যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায় এই বিষয়টা, এবং পশ্চিম তীর ইসরায়েল যাতে দখল করে না নেয় সেটাকে ঠেকিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র কিভাবে করা যায়, এটা হচ্ছে এই বছরের আন্তর্জাতিক প্রধান বিষয়। আর দ্বিতীয় যে বিষয় আমাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে নির্বাচন সামনে, সংস্কার প্রক্রিয়া চলছে, গণতান্ত্রিক টেকসই একটা গণতান্ত্রিক উত্তর, এই বিষয়টা নিয়ে কথা বলা। তো আমার ধারণা, আমি আহ ওনার সাথে, প্রফেসর সাহেবের সাথে একেবারেই, সৌরভের সাথে একমত, যেখানে একটা গুড ব্লেন্ডিং প্রফেসর ইউনূস করেছেন এই বক্তৃতাতে। তিনি বাংলাদেশের প্রায়োরিটিজ, তার সরকারের প্রায়োরিটিজ কি, ভবিষ্যতে কিভাবে দেখতে চান বাংলাদেশকে, তার একটা রূপরেখা দিয়েছে, সেটা আমাদের প্রয়োজন। কিন্তু এখানে একটা আন্তর্জাতিক অ্যাঙ্গেলও আছে, সেটা হচ্ছে যে আমরা যা করছি তার পেছনে আন্তর্জাতিক সমর্থন তিনি সেটা চেষ্টা করছেন। গাজার ব্যাপারে তো স্পষ্টই বলেছেন, সেটাও আমি ইতিবাচক বলে বলে দেখছি। আরেকটা সমস্যা আমাদের রোহিঙ্গা ইস্যু, এটা নিয়ে বলেছেন, আমি সরল ভাইয়ের সাথে যে এটা নিয়ে কথা আমরা বলবো, কিন্তু এটা বাস্তব অর্থে কতটা প্রায়োগিক হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। এছাড়াও তিনি এমন অন্যান্য বিষয় নিয়ে এসেছেন যেগুলি গত প্রায় 1.5 দশক ধরে আমরা দেখেছি, যে বাংলাদেশ থেকে অর্থ সম্পদ নিয়ে যাওয়া বাইরে, এবং সেটা এখন বাংলাদেশের জন্য হচ্ছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলো, অনেক দেশে এই ধরনের রোগ আছে, এবং এটা যাতে প্রতিরোধ করা যায় ভবিষ্যতে, কারণ এতে করে মানুষের সম্পদগুলো অন্য দেশে চলে যাচ্ছে। তার জন্য তিনি একটা আন্তর্জাতিক সমর্থন বা একটা মোর্চা তৈরি করার কথা বলেছেন, সেটা আমি মনে করি যুক্তিসঙ্গত। এবং জলবায়ু নিয়ে, এবং সেখানে তিনি লস এন্ড ড্যামেজ এনেছেন, এটাও আমাদের প্রায়োরিটির একটা, কারণ আমরা ইমিডিয়েট প্রবলেমগুলোর বাইরেও কিন্তু এই বিষয়গুলো আছে। তো সেদিক থেকে আমি মনে করি যে অনেকগুলো ইতিবাচক বিষয়, সেটা আমাদের অভ্যন্তরীণ জাতীয় স্বার্থের বিষয়গুলো, এবং সাথে সাথে আন্তর্জাতিক প্রেক্ষাপটে
মানুষের প্রত্যাশার যে জায়গাটা, সে বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন। নেতিবাচক যেটা বলছেন, আমি বলবো যে সেটা হচ্ছে উনি যে বিষয়গুলো, ন্যায় বিচার বা অন্যান্য বিষয়গুলো, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেগুলো কথা বলছেন, এগুলি কথা ভালো, প্রতীয়মান হয়, বাস্তব অর্থে কি সেটা প্রতিফলন আমরা দেখি? কারণ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অন্তত পক্ষে দুইটা। একটা হচ্ছে তারা অন্য সরকারগুলোর মতো, রাজনৈতিক সরকারগুলোর মতো আচরণ করবেন না। এটা একটা ছিল মানুষের স্বাভাবিক প্রত্যাশা। গত গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে মনে হয়েছে বা আমরা প্রত্যাশা করেছি একটা পরিবর্তন দেখতে চাই সরকারের তাদের কাজে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূস, যিনি আমাদের সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা মহোদয়, তার কাছ থেকে কিন্তু আমরা একটা উঁচু নৈতিক মানদণ্ড প্রত্যাশা করছি এখন। তার হুম। কারণ হলো, বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের ধস নেমেছে, অন্তত আমি বলবো যে শুধু 15 নয়, তার আগে থেকে এটা শুরু হয়েছে। এই জায়গায় উত্তরণের একটাই মাত্র প্রাথমিক ধাপ হতে পারে নৈতিক অবস্থানটাকে সুদৃঢ় করা, বা রাজনীতি যারা করেন তাদেরকে নৈতিক মানদণ্ডের আলোকে মানুষ যদি তাদেরকে বিচার বিশ্লেষণ করে, তবে যদি এই অবস্থার পরিবর্তন আমরা পাই। তা না হলে এখন আহ, অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সামনে নির্বাচন আছে, হুম। নির্বাচন হয়ে যে সরকার আসবে, তারা আবার সেই পুরনো ঘূর্ণাবর্তে পড়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে, যেটা বাংলাদেশের মানুষ একদমই চায় না।